বড় ধরনের কাটছাঁট ছাড়াই কিছুক্ষণ পর সংসদে কণ্ঠভোটে পাশ হবে বাজেট। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় থাকলে দেশে অগ্রগতির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ট্রাইবেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। বিভিন্ন স্থানে আরবি হরফের পতাকা টানানোর বিষয়টি খতিয়ে দেখবে সরকার, ব্রিফিংয়ে উপদেষ্টা জাহেদ। চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলামের প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি হওয়ায় নিতে পারবেন না শপথ। পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল। জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলায় হাসান মাহমুদ নওফেল সহ 22 জনের বিচার শুরু। কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় ইনুর বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে। বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মানোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবেগ ঘন পরিবেশ। চিরনিদ্রায় শায়িত হবেন বনানী কবরস্থানে। বড় ধরনের কাটছাঁট ছাড়াই কিছুক্ষণ পর জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। এতে করমুক্ত আয়সীমা বৃদ্ধি, নিত্যপণ্যের দাম কমানো সহ বেশ কিছু জনমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সামাজিক সচেতনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সচেতন হওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বড় ধরনের কাটছাঁট ছাড়াই সংসদে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। 2027 সালের 30 জুন মঙ্গলবার বাজেট পাশের আগে অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের বিশৃঙ্খলা বন্ধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব না। তাই সামাজিক সচেতনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সচেতন হওয়া প্রয়োজন। যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার। রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। উত্থাপিত দাবিগুলো সংসদ সদস্যদের হ্যাঁ ও না ভোটের মাধ্যমে পাশ করেন ডেপুটি স্পিকার। এ সময় বিভিন্ন দাবির পক্ষে বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকাল 3টায় পাশ হবে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট, যা কার্যকর হবে 1 জুলাই। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সফল হয়েছে একথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কানেক্টিভিটি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতিও তদন্ত করতে পারে দুদক।
আরবি হরফ সম্বলিত সাদা পতাকা ওড়ানোর বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সরকার সে বিষয়ে সজাগ বলেও মন্তব্য করেছেন ডক্টর জাহিদুর রহমান। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফলতা হিসেবে দেখছে সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে খুঁটিনাটি বিভিন্ন বিষয়। সম্প্রতি চীন সফরে দেশটির তরফে কানেক্টিভিটির যে প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি দুদক, আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের অনিয়মও তদন্ত করতে পারে। কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করারও চেষ্টা করেছিল, তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও। দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। ব্রিফিংয়ে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে কালেমা লেখা পতাকা উড়ানোর বিষয়। উপদেষ্টার জবাব, এ বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সেজন্য সতর্ক সরকার। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কেউ তৃণমূল কিংবা নতুন নামে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমগুলোকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য উপদেষ্টার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে। সরাসরি যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। The evidence of knowledge of the ongoing state operation. এটাতে ওনার একটা শব্দ আছে, on the most striking features of the conversation is the accused detailed awareness of the development occurring throughout the country. He demonstrated with সেটা হলো the imposition of curfew, deployment of the armed forces, action of the law enforcement agencies, attack on the government installations, district level administrative response, mobilization of the political cadre, media narratives and planned government measures. আমাদের তৃতীয় সাবজেক্টে আছে evidence relevant to abatement. অ্যাবেটমেন্টের একটু করা হয়েছে, এটা কোথায় ডেফিনেশন সম্পর্কে একটু বলে সেখানে আমরা যেটা পেয়েছি, the conversation contains several statements indicative of active encouragement and facilitations. এক হলো এ দেয়া advocacy of continued coercive pressures. Accused repeatedly insists that the pressure has to be there. This statement is not made in isolation. It occurs within a discussion concerning curfew enforcement, deployment of security forces, suppression of the ongoing demonstration. আরো কিছু আছে, এরপরে আমরা recommendation of a strict curfew regime. The accused advised that if you leave your house, you will be arrested. He further advocates the public pressure of maximum severity designed to deter person from participating in the public gatherings. আরো কিছু আছে, এরপরে আছে অপারেশনাল সাজেশন। আমরা বিভিন্ন সাবজেক্টে ভাগ করছি, এটা অপারেশনাল সাজেশনগুলো আছে, সেটা ইনক্লুডস দ্য উনি যেটা করছেন এক্সটেন্সিভ পাবলিক অ্যানাউন্সমেন্ট, ইনহ্যান্স এনফোর্সমেন্ট মেজার্স, স্ট্র্যাটেজিক মেসেজিং, mobilization of party network, occupation of public spaces. Such advice constitute assistance and facilitations.
এরপরটা হলো মোরাল এনকারেজমেন্ট। উনি বলছেন, আমি মাঝখানে আর কি না পড়ে, আই থিঙ্ক দ্য ডিসিশন ওয়াজ ভেরি কারেক্ট। Such endorsement assume legal significance because they occur in the context of decision concerning measures already result in casualties and mass arrest. The tribunal therefore finds. জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী মামলায় হাসান মাহমুদ, মেহবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এই মামলায় ফজলে করিম চৌধুরী সহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন 5 জন, বাকিরা সবাই পলাতক। 6 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে আসামি পক্ষ। এর আগে 5 এপ্রিল আনুষ্ঠানিক চার্জ দাখিল করে প্রসিকিউশন, আর 22 জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আসনটিতে, এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে 15 জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম 4 আসনে 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। শেষ বাঁশি বাজতেই হিউস্টনের স্টেডিয়ামে শুরু হয় উৎসব। সাম্বার তালে নেচে গেয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেয়া জার্মানির সমর্থকের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। অন্যদিকে পেনাল্টি শুট আউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে। এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট কিন্তু দাবি করেছিলেন এবারের ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। তবে দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল।
তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার আজকের ম্যাচে মাঠে নামাননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। Absolutely incredible. Brazil with incredible resolve was able to score in the final. 22 put up the points. Absolutely excellent result. They did their best until the end, and it was totally awesome for us. Like really. So close, but it's okay. Next time, 4 years, we'll get them. Go in the pond. What we've seen today was the best experience I've ever had. We cannot believe what happened today here in this stadium in the Boston. মাঠে দুর্দান্ত ফুটবল খেলে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে মরক্কো। গত বিশ্বকাপে কিন্তু মরক্কো দারুণ ফুটবল খেলেছিল, স্পেন পর্তুগালের মতো দলকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। এবার প্যারাগুয়ে ভালো ফুটবল খেলেছে জার্মানির বিপক্ষে, আর এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ 16 নিশ্চিত করায় উচ্ছ্বসিত সমর্থকরা। নেইমারকে ছাড়াই সেলেসাওদের এমন সাফল্যে খুশি তারা। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবে ব্রাজিল, এমনই আশা সমর্থকদের। গেল কয়েক আসরের ব্যর্থতা এবার ঘোচাবে ব্রাজিল, এমন স্বপ্ন হৃদয়ে ধারণ করে টিএসসিতে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। রাউন্ড অফ 32 ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে ভিনিসিয়াস কুনিয়াদের আগ্রাসী আক্রমণ প্রত্যাশা বড় করে সেলেসাও ভক্তদের। প্রথম গোল খাওয়ার পর আমরা হতাশ হইনি, আমাদের কনফিডেন্স ছিল ব্রাজিল কখনোই হারবে না। জাপানের মতো চকলেট দলের সাথে অসম্ভব। অনেক আপসেট হয়েছে, শুধু আপসেট না, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। প্রথম গোল খাওয়ার পর একটু খারাপ লাগতেছিল, বাট জানতাম ব্রাজিল জিতবে। তবে হাইড্রেশন ব্রেকের পর যেন নিশ্চুপ ব্রাজিল ভক্তরা। কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন তারা। জাপানি ইঞ্জিনের সামনে সাম্বার ফুটবলের ছন্দের তাল মেলাতে একটু সময় লেগেছে। ব্লু সামুরাইদের রক্ষণ দেওয়াল ভাঙতেই টিএসসি আবারও গর্জে ওঠে। পিছিয়ে পড়েও ব্রাজিল দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লেখায় সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে রাতের আকাশ। 2 গোল দিয়ে কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। সেলেসাও দা আউটপ্লে, देयर প্লেইং স্টাইল ইজ অ্যাবসলিউটলি ফ্যাবুলাস। We prove that. লাস্টে যখন গোলটা হলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি, অনেক। লাস্ট 16 এ গেছে, আমরা এত খুশি এবং আমরা এবার যে কাপ নিব এটার প্রমাণ আমরা দিতেছি। কিন্তু রিয়াল সাম্বা ইজ হিয়ার, উই আর কামিং আর্জেন্টিনা, উই আর কামিং। ব্রাজিল সুপারস্টার নেইমারকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেলেসাও সমর্থকদের, তবে এদিন তার মাঠে নামা হয়নি। কার্লো আনচেলত্তির ট্যাকটিসে ভরসা রেখে জয়ের আনন্দে মাতে ব্রাজিল ভক্তরা। স্বপ্ন এবার হেক্সা জয়ের। চেয়েছিলাম নেইমার এসে খেলাটার মোড়টা ঘুরে আরো আনন্দ দেওয়ার, কিন্তু অবশেষে নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। ওদের মেসি থাকা সত্ত্বেও ওরা আমাদের পিছনে, আর আমাদের নেইমার নাই তাও আমরা সামনে। শেষ 16 নিশ্চিত হয় ব্রাজিল সমর্থকদের মুখের হাসি চওড়া হয়েছে। বিশ্বকাপের জায়ান্ট কিলার জার্মানির কাছে কিলিং হয়নি ব্রাজিল, বিশ্বকাপের রঙও হারাতে দেয়নি সেলেসাওরা। এখন দেখার অপেক্ষা এই রং কতদূর পর্যন্ত ছড়িয়ে নিতে পারে কার্লো আনচেলত্তি বাহিনী। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমারের হয়ে চীনের মধ্যকার অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। তবে এই করিডোর ঘিরে ভূ রাজনীতির হিসেব নিকেশ ঢাকাকে কৌশলী হবার পরামর্শ তাদের। শাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ, মিয়ানমার, চীন আছে ভাষা, সংস্কৃতি ও ভূপ্রকৃতিতে ভিন্নতা, কিন্তু তিন দেশকে উন্নয়ন সুতোয় গাঁথতে সম্প্রতি ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক নেটওয়ার্কের ভিন্নধর্মী একটি প্রস্তাব দিয়েছে বেইজিং, যাকে ঘিরে আঞ্চলিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবটি দেন। কি আছে ওই প্রস্তাবে? এটা কি আদৌ বাংলাদেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে?
স্থলপথটি চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে যাবে রাখাইন অঞ্চলে। সেখান থেকে এটি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে, যা তিনটি দেশের প্রায় 100 মিলিয়ন মানুষকে 1700 কিলোমিটার সড়ক ও রেলপথে যুক্ত করবে। এই প্রস্তাবের সঙ্গেই রয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের আধুনিকায়ন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই করিডোর শুধু পণ্য পরিবহন বা বাণিজ্যের বিষয় নয়। আরাকান হয়ে করিডোর বাস্তবায়ন হলে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সিল্ক রুটেরই একটা ফর্ম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাই বলেন, এক্সিস্টিং নেটওয়ার্কগুলো আছে রোডের, তো এগুলা জাস্ট মিসিং লিঙ্ক যেগুলো মিয়ানমারে সেগুলো কানেক্ট করা। গবেষণার উপরে প্রথমে জোর দিচ্ছি, ওটা হয়ে গেলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো লাভ ক্ষতি রিস্ক কোথায়, কোনটাকে আগে থামাতে হবে ইত্যাদি। এর আগে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগে বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাব ঘিরে ছিল তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছেন নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব একেবারেই ভিন্ন। জোর করে মিয়ানমার সরকারকে অবজ্ঞা করে যদি আমি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করি, ওইটা তো ভয়ানক একটা চিন্তা। সেই জায়গায় থেকে এটা একেবারেই ভিন্নতর একটা বিষয়, এটা মূলত অর্থনৈতিক করিডোর। অ্যাটলিস্ট মিয়ানমারের মধ্যে যেখানে একটু নন স্টেট বা ফরেন অ্যাক্টার্সরা খুবই সক্রিয় বা অ্যাক্টিভ, তো সুতরাং ওইখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশ এখনো এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার বিষয়টিকে বিবেচনায় রেখে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং জাতীয় স্বার্থের দিকগুলো যাচাই করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের জানাজায় মানুষের ঢল। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে শোকাবহ পরিবেশ। অনিশ্চয়তায় সচ্ছলতার স্বপ্ন দেখা পরিবার। গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং। প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। বিদ্যুৎ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশেই সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম? এত গরম, রাতেও যেমন যায় দিনেও সেরকম যায়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে 3400 মেগাওয়াট। মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18,000 মেগাওয়াটে। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে। এ অবস্থার স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা তুলে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয়। নিয়মিত অভিযান চলছে, সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করছে পুলিশ। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাজধানীর 19 পয়েন্টে এআই ক্যামেরা সক্রিয় আছে জানিয়ে তিনি বলেন, চালুর পর থেকে এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500। ঢাকার রাস্তায় বিশৃঙ্খলা বাড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এই বাহনগুলো চলাচলের কোনো নিবন্ধন ও বৈধতা নেই।
রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলছে তার সঠিক পরিসংখ্যানও নেই কোথাও। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হওয়ায় ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা। তবে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের চালকদেরই সেই বাধ্যবাধকতা। রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা পুলিশের একার পক্ষে উঠিয়ে দেয়া সম্ভব নয়। এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। আগে যেখানে ট্রাফিক সিগন্যালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটে যেত পুলিশ সদস্যদের, এখন এআই ক্যামেরা বসানো পয়েন্টগুলোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ট্রাফিক ব্যবস্থা রাজধানীর 19টি মোড় বা ক্রসিংয়ে এআই ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500, সমন জারি করা হয়েছে 38,000। এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি। 38,000 সমন আমাদের কাছে পেন্ডিং আছে। 1,500-এর মতো মামলা আমরা করেছি। ঢাকার বিভিন্ন মোড়ে 7 মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যে মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি ছিলেন, সেখানেই শেষবারের মতো মোস্তফা মনোয়ার। গার্ড অফ অনার ও সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। পাপেট শিল্প শিশুর মেধা বিকাশে তার দৃষ্টি আর আদর্শ বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্মে। বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন শিল্প সংস্কৃতির এই বরেণ্য ব্যক্তিত্ব। শেষবারের মতো শহীদ মিনার প্রাঙ্গণে মনের কথার রূপকার মুস্তফা মনোয়ার। সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন 21শে পদকপ্রাপ্ত এই চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃত। মঙ্গলবার সকালে বিটিভি প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মুস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যে শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি ছিলেন, সেখানেই গার্ড অফ অনার শেষে তাকে শেষ বিদায় জানান সহকর্মী, অনুরাগীরা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তফা মনোয়ার। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মনোয়ার সাহেবের যারা শিল্পকর্ম এবং তার ভূমিকাকে আমরা অবশ্যই এখানে আমরা সংরক্ষণ করার ব্যবস্থা করি। এ ব্যাপারে শিল্পকলাকে ইতিমধ্যেই বলা হয়েছে। ওনার গুণের শেষ নাই, নাচ গান সর্বত্র তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। আমাদের পাপেট শিল্পকে একটা আন্তর্জাতিক স্তরে তিনি নিয়ে গেছেন। বাসজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয় দ্বিতীয় জানাজা। সেখান থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় চারুকলা প্রাঙ্গণে। বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষে থমকে গেছে এই গুণী শিল্পীর জীবন। চলে গিয়েও মুস্তফা মনোয়ার রেখে গেছেন এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। পাপেট শিল্প, শিশু বিকাশ আর টেলিভিশনের সোনালী অধ্যায়ে তার সৃষ্টি আর আদর্শ বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা শিল্পানুরাগীদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের 5 প্রবাসী জানা যায় ঢল নামে মানুষের। এই মুহূর্তে কানাইঘাটে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কিছুক্ষণ আগে বাদ জোহর কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে 5 প্রবাসী যারা কাতারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন 21শে জুন। তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে এলাকার মানুষজনের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও মানুষজন এসে এক কথা বলা যায় যে এই জানাজায় মানুষের ঢল নেমেছে এবং সকলেই আসলে একবার শেষ দেখা সেই প্রবাসীদের মুখ একবার দেখতে পেরেছেন। সবকিছু মিলিয়ে আসলে এই প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে।
তারা আসলে পারিবারিক আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্যই আসলে পরিবার এবং মায়া সবকিছু ত্যাগ করে আসলে প্রবাসে পাড়ি জমায়। কিন্তু গত 21শে জুন একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু 5 বাংলাদেশি নিহত হয়েছে, যাদের 5 জনের বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার যে গাছবাড়ি ইউনিয়ন আছে, একই ইউনিয়নের তারা। এবং আজকে যখন সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌঁছায় এবং এরপরে যখন স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মরদেহ হস্তান্তর করে এবং সেই মরদেহগুলো যখন গ্রামে নিয়ে আসে, আমরা দেখেছি গ্রামে মানুষজনের যে আহাজারি, যে সুখের মাতম, এখানে বলা যায় যে আকাশ বাতাস যেরকম কান্না করে এরকম পরিবেশ ছিল। সকলেই আসলে কান্নায় ভেঙে পড়েছেন। কেউ বাবা হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে জসিমউদ্দিনের বাড়িতে আমরা গিয়েছিলাম, দেখি জসিমউদ্দিনের 2টি ছোট ছেলে যাদের কান্না আসলে থামানো যাচ্ছিল না, তাদের চোখের জল বলে দিচ্ছিল তাদের পিতাকে তাদের কাছে চায়, কিন্তু আসলে হাজারো কান্না করেও আসলে সেটি আসলে ফিরিয়ে আনা সম্ভব নয়। এবং যখন বাদ জোহর আমরা এখানে দেখেছি প্রায় মাঠটি পুরোপুরি পরিপূর্ণ ছিল মানুষে, এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, তারপর দোয়া অনুষ্ঠিত হয়, সব কিছু মিলে সকলেই আসলে সেই প্রবাসীদের জন্য দোয়া করেছেন। এবং যাদের পরিবার তাদের সন্তান এবং স্বামী হারিয়েছেন তাদের পরিবারের শোক সন্তপ্ত সমবেদনা জ্ঞাপন করেছেন অনেকেই। এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে সিলেট 5 আসনের সংসদ সদস্য এয়ারপোর্টে ছিলেন, মরদেহ রিসিভে তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। একই সাথে যে অনার্স ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেও আসলে প্রবাসীদের প্রত্যেকের পরিবারকে 3 লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটি আসলে তারা বলেছেন। তো আসলে সবকিছু মিলে এই মুহূর্তে যে কানাইঘাটের গাছবাড়ি আছে, পুরো গাছবাড়ি এলাকায় কিন্তু সুখের মাতম চলছে, প্রতিটি পরিবারই চলছে কান্নার রোল। এই চল আমার কাছে কানাইঘাটের গাছবাড়িতে যে 5 প্রবাসীর মরদেহ এসে পৌঁছেছে, এটির সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলেন সিলেটের কানাইঘাট থেকে। দুপুরের সময় আরও থাকছে। ট্রাম্পের ঘোষণার পর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত না হওয়ার দাবি, হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের ঝামেলা কমাতে 1 জুলাই থেকে বাংলা কিউআর লেনদেন বাধ্যতামূলক হচ্ছে। ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহনের টোল, হাসপাতালের খরচও এই ক্যাশলেস প্রক্রিয়ায় আওতায় আসছে। তবে লেনদেনের নতুন এই সূচনায় ফিনান্সিয়াল লিটারেসিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সালিয়া সুলতানা রিপোর্ট। আপনার বাংতি টাকার জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে টাকা রাখতে পারি না। তারপরে এলো পরবর্তীতে আপনার অনেকটা জাল টাকা দেয়। প্রতিদিনের ব্যবসায় ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের সংকট, এ যেন ব্যবসায়ী নাজমুলের নিত্যদিনের ভোগান্তির চিত্র। জাল টাকা তো বিশাল বড় ব্যবসা। এটা যে 500 টাকা 1000 টাকা নোটগুলো 50% জাল নোট বেরিয়েছে। কোরবানে তো আমি নিজে 4-5টা পেয়েছি। এই ভোগান্তি কমাতে 1 জুলাই থেকে চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এখন থেকে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে শুধু দোকানেই কেনাকাটা নয়, ট্রেড লাইসেন্স ফি, স্কুল কলেজের বেতন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক হবে। ট্রেড লাইসেন্স যখন নবায়ন করবে বা নতুন করে ট্রেড লাইসেন্স গ্রহণ করবে, তখন অবশ্যই তাদের প্রতিষ্ঠানে বাংলা কিউআর বাধ্যতামূলক থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটা সার্কুলার জারি করেছে যে তারা কিন্তু বেতনগুলো সব ক্যাশলেস নিতে, প্রাইভেট হাসপাতাল থেকে আরম্ভ করে বড় আকারে হাসপাতাল সবাই যাতে এটা অ্যাডাপ্ট করে নেয়। এই নির্দেশনাটা বাংলাদেশ ব্যাংক না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে। তবে অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে মানুষের আর্থিক সচেতনতার উপর। তাই ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও দক্ষ করে তুলতে হবে। এমনিতে লিটারেসি কম, তার মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও কম। সেই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। এখন ধরেন আপনি একটা প্ল্যান নেন, আগামী 5 বছরে বা 10 বছরের ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি এই জায়গায় আপনি পৌঁছে দেবেন। তবেই আপনি কিউআর এগুলো করে আপনি একটা পসিবল একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট পাবেন। কার্যকর বাস্তবায়ন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ভবিষ্যতে লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে, মত সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রকল্প শেষ হলেও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের মাধ্যমে ভবিষ্যতে তরুণ তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজধানীর তেজগাঁওয়ে বিটাকের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগ ফেরত আসবে এমন প্রকল্পে অর্থায়ন করতে চায় সরকার। জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি। এদিন কারিগরি প্রশিক্ষণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের ৩৪৪ নারী পুরুষের মাঝে সনদ বিতরণ করা হয়। এদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নিয়োগপত্র তুলে দেওয়া হয় ২৫৫ জনের হাতে। একটা নির্দিষ্ট কারণে একটা বিনিয়োগ হয় এবং সেই বিনিয়োগের বিনিময়ে আসতে হয়, রিটার্নটা ফেরত আসতে হয়, তাহলে বিনিয়োগের উপযোগিতা থাকে, সার্থকতা থাকে। এই একটা প্রকল্প আমি দেখছি যেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। এই প্রকল্পটার মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে এই বছর। এটির সম্প্রসারণ হোক অথবা নতুন প্রকল্প হোক, ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেবে। বিশ্বমানের হাসপাতাল গড়তে বিশ্বমানের চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। এছাড়া পুরনো চিন্তাধারা থেকে চিকিৎসকদের বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর শ্যামলীতে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, জনগণের ট্যাক্সের অর্থ সরকার যথাযথভাবে ব্যবহার করছে। তিনি আরও জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায় যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। এছাড়া শিশুদের জন্য দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বর্তমান সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই সরকার তার কার্যক্রম শুরু করার পর থেকে প্রত্যেকটা জনগণের ট্যাক্সের পয়সার যথাযথ ব্যবহার সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যেই সমাজ কল্যাণ, শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় তার উপর ন্যস্ত দায়িত্ব। যদি আপনারা বিশ্বমানের হাসপাতাল করতে চান, বিশ্বমানের চিন্তা করতে হবে। মিনিংফুল সার্ভিস মানুষকে দিতে চান, তাহলে আগে মেডিকেল কলেজে পড়ার সময় এই শহরে আমি সহ যারা বসে আছেন ওই সমস্ত পুরনো চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেন। জুলাইয়ে মাদ্রাসা সহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় ১৭,০০০ শিক্ষক নিয়োগ হলেও বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হয়নি বলে জানান মন্ত্রী। এই ব্যর্থতা ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া সরকারের নয় বলেও মন্তব্য করেন তিনি। কি লজ্জার ব্যাপার, মাদ্রাসার শিক্ষকরা বেতন পায়নি, অন্য সব শিক্ষকরা বেতন পেয়েছে। এই মাদ্রাসায় NTRC থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে নিয়োগগুলি এক্সপেডাইট করেছে, কিন্তু ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব দৌড় লাভ ঝাঁপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময়ে আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। বেশ কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও এখনো ডুবে আছে কুড়িগ্রামের বহু ফসলের জমি ও রাস্তাঘাট। ভারতের গজলডোবা ব্যারেজের জলপাট খুলে দেয় গতকাল রংপুরে তিস্তার পানি বাড়লেও আজ কমতে শুরু করেছে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গত কয়েকদিনে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ে উত্তরের সব নদ নদীর পানি, প্লাবিত হয় নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কুড়িগ্রামে দুধকুমারের পানি নতুন করে না বাড়লেও পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 204 হেক্টর ফসলি জমি ডুবে থাকায় দিশেহারা কৃষক। পানি উঠছে, আমার চলাচল অসুবিধে, স্কুল যাওয়ার সাথে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তরকারি তোমার পটল ক্ষেত মারা গেছে। সোমবার ভারতের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে তিস্তার বাংলাদেশ অংশে। তবে সকাল থেকে রংপুরে তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে প্লাবন থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। পানির জ্বালায় আমরা রান্না বাড়া, গরু ছাগল নিয়ে অনেক সমস্যা। বাড়িঘর ভাঙি গেছে,
এখন থাকতে পারি না। তিস্তে মহাপরিকল্পনা বলে বাস্তবায়ন করে সরকার যদি এই কামটা আমার করি দিলে হয় তো হাজার হাজার দোয়া করতে হয় বাহে। টানা কয়েকদিন উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়লেও ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবাহী লাইটার জাহাজ ডুবির ঘটনায় 12 নাবিককে উদ্ধার করা হয়েছে। ভোরে ঢাকাগামী এমভি হারবার 2 নামে একটি লাইটার জাহাজ বন্দরের বহির্নোঙর অতিক্রম করার সময় অন্য একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এ সময় ক্ষতিগ্রস্ত হলে জাহাজটি তীরে নেয়ার চেষ্টা করেন মাস্টার। তবে মাঝপথে ডুবতে শুরু করলে 4 নাবিক সাঁতরে তীরে ওঠেন। বাকি 8 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে দুর্ঘটনার জন্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাতের অন্ধকারে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর কান্না। প্রায় 2 ঘন্টা ধরে চলা কান্নার উৎস খুঁজতে শুরু করেন নার্স, পরিচ্ছন্ন কর্মী, এমনকি অন্য রোগীর স্বজনরা। অবশেষে মেলে সন্ধান। হাসপাতাল কম্পাউন্ডের ময়লার স্তূপে মেলে ফুটফুটে এক নবজাতক। তবে মাথায় আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই এখানে ফেলে যাওয়া হয় তাকে। একটা বাচ্চা হওয়ার পরে থাকবে মায়ের বুকে, অথচ ওই বাচ্চাটা পাওয়া গেছে ডাস্টবিনে। যারা এই কাজটা করছে এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকের সুচিকিৎসা নিশ্চিতে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বাচ্চাটার কর্ড ক্ল্যাম্প করা ছিল না, যেটা আমরা নারী বলি আমবিলিক্যাল কর্ড, ওটা ক্ল্যাম্প ছিল না এবং বাচ্চাটা ওখানে পড়া অবস্থা ছিল। কন্যা শিশুটি সুস্থ হওয়ার পর তার লালন পালনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জানাবো দেশের বাইরের খবর। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে তেহরান জানায় ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর মধ্যে দোহায় আটকে থাকা ইরানের $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত টানাপোড়েন অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর রাখতে 2 দেশ একটি সমঝোতা স্মারকে সম্মত হলেও সেটির একাধিক ধারা বাস্তবায়ন নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। সংঘাত কমলেও আস্থার সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এবং এই আলোচনার অনুরোধ নাকি তেহরানি করেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দিয়েছে। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। ইরানি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যালোচনা এবং কাতারের সঙ্গে আলোচনা। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন কাতারে আটকে থাকা $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ইরানের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ওমানের যৌথ মাইন অপসারণ উদ্যোগও প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র ইরানের দায়িত্ব। অন্যদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশ বজায় রাখার চেষ্টা চললেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। এদিকে বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়ন এবং দক্ষিণ সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টি গুরুত্ব পায় সেই বৈঠকে। তবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে দেশটির ভেতরেই চলছে তীব্র বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 হত্যা ও মানবতা বিরোধী অপরাধে ইনুর 10 বছরের কারাদণ্ড। 5 অভিযোগ থেকে খালাস। ওয়াসিম হত্যায় হাসান নওফেল সহ 22 জনের বিচার শুরু। বড় ধরনের কাটছাঁট ছাড়াই কিছুক্ষণ পর সংসদে কণ্ঠভোটে পাশ হবে বাজেট। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন অর্থমন্ত্রী।
এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামে কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। ব্রিফিংয়ে উপদেষ্টা জাহেদ। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।